ডন সামিরা মিলে আমার চরিত্রিক অনেক বর্ণনা দিয়েছে। আমি যাই হই, আমি এটার কোনো ইয়ে করি না। আমি আসামিদের একদম সুষ্ঠুভাবে তাদের বিচার এবং তাদের গ্রেফতার, ইতিমধ্যেই আমার প্রধান আসামিদের আমি গ্রেফতার চাই। একজন ধরে নিলাম ডলির নেতৃত্বে আসছে, তাহলে 3 জন পিছনে পুরুষ মানুষ ছিল বোরখা পরা, এরাই কিন্তু মার্ডার, এদের সাথে এরা আসছে। ওরা কারা? ভোরের বেলা নামাজ পড়তে উঠে আমি দাঁড়াইতে পারি নাই, মাথা ঘুরাচ্ছে, পরে প্রায় 1.5-2 ঘন্টা বাসায় 1-1 করে ডাক্তার আসলো, 2 ঘন্টা দেখে আমাকে হসপিটাল নিয়ে গেল। পুরো দিন পুরো রাত থাকলাম। পরের দিন সকালে ঠিক ওই টাইম 4টার সময় ডন এয়ারপোর্টে অ্যারেস্ট হয়ে গেল। আমি জানি না এটার সাথে কি দিয়ে আল্লাহ আমাকে বাঁচাই দিলেন, নাহলে আমি মরে যেতে পারতাম। আল্লাহর হুকুম, আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ। আল্লাহর কাছে সবকিছু ন্যস্ত আছে, আল্লাহই করাচ্ছেন সবকিছু, আল্লাহ জানেন। ডন গ্রেফতার হলো, সারা দেশ পাগল হয়ে গেল। মনে হলো যেন আমার সালমান শাহ বেঁচে গেছে মনে হচ্ছিল। আমি ক্ষুদ্র একটা মানুষ, নীলা চৌধুরী, সালমান শাহর মা। আমি ঢোকার পরে মনে হলো এখানে সালমান শাহর আন্দোলন শুরু হয়ে গেল। টিকটকাররা প্রত্যেকটা মানুষ কপি কপি করে নিয়ে সব ছেড়ে দিয়েছে, সবাই বিচার চায়, কেউ কাঁদছে। আমি কিন্তু কাঁদছি না, আমার কান্না আসে না। আমি সালমান শাহ মারা যাওয়ার পরে, ইমন মারা যাওয়ার পরে আমি কাঁদতে পারি নাই, কারণ কান্নার আমার কোনো সুযোগ ছিল না। আমি মারা গেছে শুনে নাই, না জেনে আমি গেছি। এখন আমি জানতে পারছি সালমান শাহকে ক্লোরোফর্ম করা হয়েছে, হাত পা বাঁধা হয়েছে, এখন আমি অসুস্থ হচ্ছি। 15 দিন আগে একটা ছেলে বলে গেছিল যে সালমান শাহকে হত্যা করা হবে, মেরে ফেলবে, আপনি বাঁচাতে চাইলে তার কাছে নিয়ে আসেন। আমার ছেলে বলছে ছেলেটা এডিক্ট, কি উল্টোপাল্টা বলছে। ওই ছেলেটাকে দেখলাম লিফটে নেমে যেতে, ভিজা গায়ে, খালি গায়ে, তার কাঁধে একটা লাল গামছা, আর উপরে ওই যে ডলির ছেলে বলে একটা খ্যাত, একটা আমার বাসার কাজের ছেলে, বুয়ার ছেলে, ওকে নিয়ে নেমে যাচ্ছে। সে কিন্তু আমাকে বললো এখানে যে আপনাকে বলেছিলাম আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না, যান গিয়ে দেখেন, বলে সে আর পাশের লিফটে নেমে গেল। আমি আর কিছুই জানলাম না। ঘরে ঢুকলাম, সালমান শাহ ইমনের ঘর যেমন ঠিকঠাক থাকতো আগে, পরিপাটি সুন্দর, মনে হচ্ছে না এমন কোনো ঘটনা ঘটছে এখানে। ডাইরেক্ট আমরা রুমে গেলাম, রুমে গিয়ে দেখলাম ইমনের খাটে যেদিকে মাথা রাখার কথা ওইদিকে পাও, যেদিকে পাও রাখার কথা ওইদিকে মাথা, সে শুয়ে আছে, একটা গেঞ্জি পরা, কালার মনে নাই, ইয়েলো একটা প্যান্ট পরা, 2 জন তেল দিচ্ছে। আমরা ঢুকতে দেখে ওরা চলে যাচ্ছিল। আবুলকে আমার হাজবেন্ড বললো যে একজন ডাক্তার ডেকে নিয়ে আসো। তখন আমিও দৌড়ে গিয়ে আমার ছেলেকে চুমা দিলাম, ডাকতেছি, করতে উঠে না, তখন বিছনায় উঠে গেছি। আমি উঠে যে পায়ের দিকে নাড়া দিয়েছি, পা ঠান্ডা হয়েছে কিনা আমি দেখতে গিয়ে দেখলাম নীল হয়ে গেছে পায়ের 10টা নখ। হাতে আসলাম ফিরত, যে কি হলো, হাতেও দেখলাম 10টা নখের হাফ সাইজ ইয়ে হয়ে গেছে, ঠোঁটটা নীল হয়ে গেছে। আমি ঠোঁটে চুমা দিলাম, বললাম বাবা ওঠ, আম্মা আসছি কিছু করে। পরে জানছিলাম আমেরিকান ভিসার আর ইয়েতে চেক করে ফোন করে যে এটা কেন, ওনারা বলছেন যে সাফোগেশনের কারণে লোক মারাও যেতে পারে, না হলে এভাবে কমাতেও থাকতে পারে, সাফোগেটেড হওয়ার কারণে এই সিমটমগুলো দেখা গেছে। তখন আমার হাজবেন্ডকে বললাম যে তুমি এখানে দাঁড়ায় আছো কেন, আমার ছেলে তো মরে যাচ্ছে। ঘরে কিন্তু কেউ নাই, সালমান শাহর স্ত্রী বা অন্য কোনো লোক নাই, একটা লোক বসা ছিল। আমরা যখন ঘরে ঢুকছি, আমার হাজবেন্ড বলছেন উঁচামুটা কালো করে, আননোন একটু বিদঘুটে টাইপের লোক। আমরা ঢুকতে দেখে সে বেরিয়ে চলে গেল। আমার প্রশ্ন ওখানে সে কে ছিল। আচ্ছা, তারপরে যখন বিয়ে করলো, আবুল আসতেছে না, আমি তখন তাকে উঠাই নিছি। আমরা 3 জনে ধরাধরি করে, তখন কিন্তু আর কোনো মানুষ নাই, স্বামীটা তো ঘরেই ছিল, কিন্তু আমরা তো দেখি নাই। বের হয়ে যখন আধা ঘরে আসছি, তখন ওইখানে একজন মহিলা, ওদেরই বন্ধু, পরে শুনছি এটা আজিজ মোহাম্মদ ভাইয়ের গার্লফ্রেন্ড, সে কি নামটা ভুলে গেছি আমি এই সময়ে। যাই হোক, ও আমাকে এসে বলতেছে হুদা হেল ইউ আর, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন। তখন আমি রিপ্লাই করছি, আমার হাজবেন্ড তাকে এসে বলছে আপনি কে। তখন আমি বলছি যে হুদা হেল ইউ আর, আই এম এ মাদার অফ সালমান শাহ। ইমন, আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, তুমি কে, সব বলে আমরা নিয়ে লিফটের এই 5-6-10 কদম ওখানে গিয়ে লিফটে আমরা উঠতে গেলাম। লিফটে উঠলাম, কিন্তু লিফট আর নিচে যায় না। উপরে আসার সময় এরকম হয়েছিল, লিফট আর নামে না। প্রায় 20 মিনিট আমরা, আমার হাজবেন্ড লাথি দিচ্ছে, শব্দ করতেছে। 20 মিনিট পরে ধাম করে লাফটা নেমে গেল। নামার পরে নিচে গিয়ে দেখলাম ওই যে কথিত বাদল খন্দকার, যে আগে 5 তারিখ রাত্রে সারা রাত ওখানে ছিল, মানে উনি জড়িত, সে ওখানে দাঁড়ানো দেখে আমরা, ইমনের আব্বা বললেন যে ই করেন, আপনি চলো বাবা আমার সাথে, ইমনকে নিয়ে হোলি ফ্যামিলিতে যাইতে। সে যাবে না, কিন্তু কেন যাবে না সেটা তো বুঝতে পারলাম না। জোর করে আমাদের গাড়িতেই তুলে আমরা 2 জন, আমি আর আমার ছোট ছিলেন পিছনে শোয়া, বাদল খন্দকার আমার হাজবেন্ড সামনে, আমরা হোলি ফ্যামিলিতে দ্রুত চলে গেলাম। তখন বোধহয় 1টা বাজে, তো 1টা বাজে এরকম। হোলি ফ্যামিলিতে গিয়ে দেখলাম একদম সুন্দর, ওই জায়গাটাও একদম সোজা, কোনো মানুষ নাই। ভিতরে ঢুকতে ঢুকতে যখন গেলাম, ভিতরে গিয়ে দেখলাম একটা ছেলে বসে আছে স্টেতো গলায়। আমি তার স্টেতো ধরে টান দিয়ে বলছি, এতক্ষণ ধরে চিৎকার করতেছি, শুনো না আমার ছেলে মরে যাচ্ছে, ওঠো। উঠে আনছি, উঠতে চায় না। উঠে আনছি, পরে এসে এরকম দেখলো, দেখে বললো এখানে কিন্তু ওনাকে দেখা হবে না, বাইরে অ্যাম্বুলেন্স আছে, আপনারা মেডিকেলে নিয়ে যান। আমরা মেডিকেলে কেন,
আমার ছেলে মরে যাচ্ছে, তুমি দেখো। বলে না, হবে না, বলে চলে গেল। পরে গাড়ি থেকে তুলে আমরা অ্যাম্বুলেন্সে তুললো, ওরা গেলাম। তখন বাদল খন্দকার সুন্দর মেডিকেলে গেলাম, গিয়ে স্ট্রেচার নামাই দিয়া অ্যাম্বুলেন্স এমনি চলে আসলো, কোনো পয়সা নিল না। বাদল খন্দকার নাই, আজ পর্যন্ত আর দেখি নাই আমি। আচ্ছা, তারপর ঢুকলাম, ওখানেও ডাক্তার আসে না, তাকে টেনে আনলাম, আবার ধরে টেনে একটা থাপ্পড় দিছি আমি, উঠতেছে না দেখে। আমার তখন তো সেন্স নাই। আমি মেডিকেল হলি ফ্যামিলি থেকে আসছি, আমার ছেলে মরে যাচ্ছে, তোমরা বসে আছো, ডাকতেছি, উঠে আসো। ও উঠে আসলো, তো স্ট্যাটো লাগায় না, আবার বলছে তুমি স্ট্যাটো দাও, বুক দেখো আমার ছেলের। ও দূর থেকে এরকম দেখে মনে হলো যে জানা। বলতেছে উনি তো অনেকক্ষণ আগে চলে গেছে। আমি কি বলতেছো তুমি, কেন চলে যাবে, কোথায় চলে গেছে? বলে উনি মারা গেছে। তখন তো আমার সেন্স নাই। আমি তখনই বলছি যে স্ট্রেচারটা উঠাও, আমার ছেলেকে নিয়ে সিএমএইচে চলো। তখন ওই লোকটা সামনে এসে আটকাই দিছে, বলে না আপনি যেতে পারবেন না, আপনার ছেলেকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন আনতে হবে, নেট যেতে দিবে না। বলে সে ট্রলিটা বারান্দায় নিয়ে রেখে দিল। তখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলেন ওকে কি করতে, উনি চলে গেলেন ম্যাজিস্ট্রেটের কাছে। আমি ওখানে থাকলাম, আমার ছোট ছেলে কোথায় নাই, আমার খেয়ালও ছিল না। ওখান থেকে আমার ছোট ছেলে চলে গেছে তার ভাবিকে আনতে, মানে স্ক্যাটন রোড ইমনের বাসায়। ওখানে গিয়ে সে উপরে গিয়ে দেখলো যে ওই রুবি টুবিয়ারা বসে গল্প করতেছে, সামিরা বসা সুন্দর ওয়েল ড্রেসে। ও ভিতরে একটা রুমে ঢুকে বলছে ভাবি এদিকে উঠে আসো। রুমে গেছে, পরে বলছে যে ভাবি আমার ভাই কি হয়েছে। তো কি হয়েছে জিজ্ঞেস বলে আমি জানি না ভাই, আমি জানি না। বলে তুমি জানো না তো কে জানবে আমার ভাই কি হয়েছে। তখন সে দরজা লাগাই দিছে, সামিরা লাগাই দিয়ে মানে বিল্টুর পায়ে ধরে ফেলছে, ধরে বলছে ভাই আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। বলে টান দিয়ে দরজা খুলে দৌড় দিয়ে পালাই গেল। পরে শাহরান বের হয়ে দেখলো আর কোনো উপায় নাই, সে বাড়ির তালা দিয়ে, ও আর একটা ফ্রেন্ড ছিল আহরান, নেমে নিচে তালা দিয়ে নিচে নেমে আসছে। 4 তলায় এসে লিফটটা আটকে গেল, দরজা খুলে গেল। মানে ওকে দুইজনকে ধস্তাধস্তি করে কয়েকজন লোক নামাইতে চেষ্টা করলো। তখন ওখানে সামিরাকে দেখছে, সামিরা দাঁড়ানো, নামা, ওই যে যাচ্ছে নামা। ওরা নামতে চায় নাই, নামে নাই, ওরাও ধাক্কা দিয়ে ফেলে লিফট আবার টিপ দিছে, দিয়ে নিচে নেমে গেছে। নিচে নামার পরে আবার মেইন গেট বন্ধ করে দিছে, তাকে মেরে ফেলতে চাইছে। তখন অন্য একটা দারোয়ান দেলওয়ার এসে দরজা খুলে দিয়ে বলছে ভাইয়া পালা। ওই পালাইয়া তারা মেডিকেলে আসছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম 10-12টা ছেলে হঠাৎ, আমি তো বলছি একটা চাদর দাও, দিল না মেডিকেলে, একটা চাদর দিল না শরীরটা ঢাকার জন্য। আমি কাঁদতেছি, আমি চুমা দিচ্ছি। আমার হঠাৎ মনে হলো যে আমি শুনছি মানুষ মারা গেলে পায়খানা হয়, তো আমার ছেলে যদি মরে গেছে হয়তো পায়খানা হয়েছে। আমি সব দিকে দেখলাম, দেখে প্যান্টের দিকে হাত ঢুকাইতে গিয়ে এখানে দেখি একটা প্যান্টের মধ্যে ট্যাগ লাগানো, মানে নতুন, পায়খানা পেশাব কিচ্ছু নাই, পরিষ্কার। আমি এখানে কখনো ফিট হচ্ছি, কখনো উঠতেছি। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে আবার এই 10-12 জন লোক, একদম এই আপনাদের মতো জোয়ান ছেলেরা, 22 থেকে 24 এরকম হবে, ওরা এসে বললো আন্টি আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে মেরে ফেলছে, আপনার ছেলে মারা গেছে, আমরা যদি এখন পোস্টমর্টম না করি তাহলে কিন্তু বিচার পাবো না। বলে কথা বলতে বলতে আমি না না নিও না, আমার ছেলেকে আমি সিএমএইচে নিয়ে যাব। ওরা ট্রলি টেনে নেয় নাই, ট্রলিকে করারের মতো করে কাঁধে নিয়ে নিছে, নিয়ে তারা দৌড়াচ্ছে আর আমি পিছিয়ে দৌড়াচ্ছি। দৌড়াই নিয়ে মর্গের সামনে একটা বারান্দায় আমাদের ঢুকাই দিয়ে আমি আর আমার ছেলে লক করে দিয়ে চলে গেল। ইন দ্য মিন টাইম আমার হাজব্যান্ড আসছেন পারমিশন নিয়ে, তারাও আসলো, এসে মর্গে নিয়ে গেল ওকে নিয়ে। ওখানে আমার হাজব্যান্ডকে পাই না। এখন হাজব্যান্ডকে দেখলাম একটা রুমে, উনি বসে আছেন, উনি কাঁদতেছেন, চিৎকার করেই কাঁদতেছেন। আর কত পাশে পুলিশ একটা কাগজ দিয়ে তাকে বলতেছে সই করেন স্যার। এর মধ্যে আমি ঢুকে গেছি, ঢুকে আমি কোথাও সইটি করবে না, কোন সই করবে না, আমার ছেলেকে নিয়ে আমরা সিএমএইচে যাব। তো ওরা বলতেছে তো তাকে যে এটা পোস্টমর্টমের জন্য আপনি সই করবেন, বলে সাইডে এখানে সই দিল। এখন আমি খুঁজি শাহরান কই, বিল্টুকে তো পাই না। আবার সামনে আগায় গিয়ে দেখলাম আমার সালমান শোয়া। তখন আমার মাথা একদম ঘুরে গেছে, আমি কাঁদতে ওকে একটুখানি দেখে আমি আমার শাহরান কই গিয়ে দেখি ছোট্ট একটা রুমে পুলিশরা ওকে দিয়েও কি লেখাচ্ছে। এই লেখাগুলোই কিন্তু পরবর্তীতে ওরা লেখাই নিছে যে এটা শাহরান নাকি সাক্ষী পোস্টমর্টমের। তো পোস্টমর্টম লাস্ট তো শোয়া, ছেলে তো শোয়া, আর এটা ছোট করে। তখন ওকে টান দিয়ে তুলে আমি বলছি আমার একটা মরে গেছে আর আরেকটাকে তোমরা কি করতে আনছো এখানে, উঠো তোমরা। ওই আহরারেরও সই নিছে, এরও সই নিছে যে তারা পোস্টমর্টম দেখেছে, আই উইটনেস, কিন্তু আসলে আই উইটনেস না, এরা সংক্ষেপ এখানেই শেষ। তারপরে যখন বার করলো, আরেকটা ঘটনা আপনারা শুনছেন, রমেশ বলছে যে সালমান শাহকে শেষে প্রাণ ছিল ওই সময় মারা হয়েছে, তারা বলা হয়েছে তাকে শেষ করে দাও, শেষ করা হয়েছে। আমরা প্রথম জানছি ওরা চিঠি পাইছে বলে পকেটে, বলছে আবুল বলছে তার পকেটে তো পায় নাই, তারা গোসল করাইছে। তারা কে পারমিশন দিল সামিরাকে যে গোসল করাও আর ই করো? তো আমরা তো জানলাম না, আমরা না জানতেই তারা সব করে ফেলছে। আচ্ছা যাই হোক, তারপরে যখন আমি বুকের মধ্যে কিন্তু সাদা কাপড়ের বুকে আমি রক্ত দেখছি, দেখে আমার সাধারণ মনে আমি বলছি আমার ছেলেকে কাটলো কে, কারণ মরা মানুষের তো এরকম হয় না সাধারণত শুনছি। তখন অনেকেই বলছেন, আমার হাজবেন্ডও বলছেন পরে যে তুমি এগুলো কি বলতেছো, পাগল হয়ে গেছো নাকি?
এখন রমেশ স্বীকার দিচ্ছে যে প্রাণ ছিল তখন ওই ডাক্তার কি হিন্দু ডাক্তার আর ডাক্তার বাড়ি আর তেজেন্দ্রলাল দাস তারা নাকি আসছেন, এসে ওনারা বলছেন এটা শেষ করতে হবে ওনাদের নির্দেশে। এখন আমার অনুরোধ থাকবে সরকারের প্রতি এবং যারা প্রশাসনিকভাবে সিআইডির কাছে যে তেজেন দাস ডক্টর বাড়িকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তারা এই যে এটা করেছেন যেটা সেকেন্ড টাইম সে তার প্রাণে হয়তো বাঁচতে পারতো, বাঁচানো যেত। প্রথম যখন আসামিরা তাকে মারা গেছে বলে তারা যে সার্টিফিকেট তারা ইঞ্জেকশন দিয়েছে, তারা ক্লোরোফর্ম করেছে অনেক কিছু, তারপরে যখন সেকেন্ড টাইম করছে এদেরকেও ঠিক সেমভাবে সমানভাবে শাস্তি দেওয়া হোক, তাদেরও ফাঁসি আমি দাবি জানাচ্ছি। ডন সামিরা মিলে আমার চরিত্রিক অনেক বর্ণনা দিয়েছে, আমি যাই হই আমি এটার কোনো করি না, আক্ষেপও করি না, এটার আমি জবাবও আমি দিব না, কারণ আসামি অনেক কথাই বলবে। আমি যদি খারাপ হতাম তাহলে আমার সন্তান খারাপ হতো, আমার সন্তান এত ভালো হতো না। আমার পরিবেশেতেই তো আমার সন্তান বড় হয়েছে। আমি যাই হয়ে যা বলে যাই বলুক, কিন্তু আমার কিছু যায় আসে না। আমি আসামিদের একদম সুষ্ঠুভাবে তাদের বিচার এবং তাদের গ্রেফতার, ইতিমধ্যেই আমার প্রধান আসামিদের আমি গ্রেফতার চাই। ডন আজকে এতদিন হয়ে গ্রেফতার হয়েছে, তাকে এখনো রিমান্ডে কেন নেওয়া হলো না আমার প্রধান প্রশ্ন। তাকে তাৎক্ষণিকভাবে রিমান্ডে নিলে যে রেজাল্টটা আসতো এখন কি তা আসবে? এই 7 দিনে ভিতরে কি কিছু হয়েছে? আমাদের যাদের যে এজেন্সির হাতে আমাদের সিআইডি বলতে পারবেন ভিতরে কি হচ্ছে? আমি আশাবাদী যে বর্তমান সরকারের সময় আমাদের মামলাটা হত্যা মামলা হলো, এতদিন হয় নাই। এতদিন ওই প্ররোচনায় আত্মহত্যা মামলা করেই রেখেছিল। আত্মহত্যা তো এটা কোনোদিনও না, এটা আত্মহত্যা নয়, কারণ এটা আমি সাক্ষী, আমি প্রমাণ। আমার ছেলে সন্ধ্যে 6টার সময় কথা বলে গেছে, রাত্রে বাড়িতে গেছে 11টায়, তার বাবা ছেড়ে গেছে তাকে, সে রাত্রেবেলা এখন ছিল। ডলি চিটাগাং থেকে এই 5 তারিখ কেন ঢাকায় আসলো, এবং আমার কাছে খবর আছে যে একটা গাড়িতে করে 5 জন বুরখাওয়ালা মানুষ আসছে। তো একজন ধরে নিলাম ডলির নেতৃত্বে আসছে, তাহলে 3 জন পিছনে পুরুষ মানুষ ছিল বুরখা পরা, এরাই কিন্তু মার্ডারার, এদের সাথে এরা আসছে। ওরা কারা? এটার দায়িত্ব সিআইডি কে। আমি মেসেজ দিয়ে দিচ্ছি, আমরা অনেক চেষ্টা করছি, আমরা অনেক মেসেজ দিচ্ছি, কিন্তু মেসেজগুলো ল্যাপস হচ্ছে কেন? আমার শান্ত মাথায়, আমি একজন মা না শুধু, আমি একজন মানুষও, আমি একজন মার্ডার মামলার একজন প্রত্যক্ষদর্শী, এবং মার্ডার মামলার আমি দাবি জানাচ্ছি এটার বিচার হোক। আমার ছেলে কিভাবে মারা গেল আমার জানার দরকার, কারণ আমি তো আমার ছেলেকে জানি, আমার ছেলেকে আমি বুঝি। যেমন ঘরে ওখানে শুটিং এ ছিল, ডাবিং শেষ হলো, একটা মিথ্যা, মারাত্মক মিথ্যা একটা কথা বলা হচ্ছে যে সামিরার উপস্থিতিতে শাবনূর সালমান শাহর কানে বা গলায় কামড় দিয়েছে, এটা সোহান বের করেছে, এবং সামিরা মৌসুমীর সাথে আর ওই যে 4টা ছবি ছিল সেটা তারা কষে করে নাই, না করাতে আনন্দ ফিল্মস প্রোডাকশন সোহানেরা এরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কারণে তারা করছে কি, এরাই কিন্তু ওই খনি গ্রুপের একজন, আজিজ মহম্মদ ভাই গ্রুপের, আজিজ মহম্মদ ভাই পয়সায় এরা খাটে। প্লাস আজিজ মহম্মদ ভাই প্রথমে সালমান শাহকে বলেছিল 5টা ছবি, 5 বছর সালমান শাহ তার সাথে কাজ করতে হবে, অন্য কোনো কাজ করতে পারবে না, সে এখানে অমত করেছিল। তারপরে আপনার সেরাটনে আবার একটা ঘটনার মধ্যে সামিরাকে দেখছে তার সাথে জড়াজড়ি অবস্থায়, সালমান শাহ থাপ্পড় মেরেছে, তখন আজিজ বলছে যে তোমারা ওয়াক্স খতম হো গিয়া। সবাই শুনছি, এটা পত্রিকায় আসছে, এটা আমি জানতাম না, আমি পত্রিকায় দেখেছি, জিজ্ঞেস করছি, পরে বলছে মা ওই মুহূর্তে যেটা দরকার ছিল আমার একজন স্বামী যা করে আমি তাই করছি। তা আমি এবার বলছিলাম যে এরা খারাপ মানুষ, এরা তো ভালো করবে না তোমার, তুমি সব কাজে যাও কেন? তখন বলছে তুমি আমাকে দোয়া করো, শুধু এইটুকুই বলছে।